দিয়েছিল, তখনও জানতো না যে আমি আর মা বাবার কাছে ফিরতেই পারবো না। সে সারাদিন তার সেদিন ওপিডি ডিউটি ছিল। বিকেলে 5টার সময় সে সব পেশেন্ট দেখে গিয়ে খাবার যখন খাচ্ছিল আমাকে ফোন করেছিল। আবার রাত্রে 8টায়ও ফোন করেছিল। তারপরে 11টা 15-তে হাসি খুশি মেয়েটা আমার হাতে খাবার নিয়ে আমাকে ফোন করেছিল, মা আমাদের খাবার এসে গেছে। আমি বললাম, বা আজকে তো তাড়াতাড়ি খাবার এসে গেছে, কি খাবি? অনেক কিছু বললো। আমি বললাম, ভাত কেন খেলি না, আজকে তো সারাদিন ভাত খাওয়া হয়নি। বললো না, আমার সাথে যারা আছে তারা সবাই এগুলো পছন্দ করলো, তাই এগুলো অর্ডার দিয়েছি। আমি বললাম, গরম গরম খেয়ে নিস। ও বললো, হ্যাঁ মা, আমি ওদের ডেকে এসে গেছি খেতে, তোমরাও খেয়ে নাও। খেয়ে নিয়ে সেই মেয়েটা সকালে আমার নেই। এটা কি করে আমি বিশ্বাস করি বলুন তো? একটা হসপিটালে, একটা সব থেকে সুরক্ষিত জনের মধ্যে আমার মেয়ে ডিউটি করছিল। একটা আর্থিকর হসপিটাল, এত বড় হসপিটাল, সেখানে এত পেশেন্ট, এত বাড়ির লোক, ঘুরুচ্ছি, এত লোকের মধ্যে কারো নজরে এলো না, এরকম একটা মৃত্যু হয়ে গেল। আর যারা আমার মেয়ের সঙ্গে খাবার খেল, তারা বলছে এক এক সময় এক এক রকম ভাবে আমরা ওকে দেখেছি। তো 9:30টার আগে কেউ ওনাকে দেখতেই পায়নি। কিন্তু ওই স্লিপ স্টাডি রুমে যে ট্রিটমেন্ট চলছিল, তার ছেলে কিন্তু বলেছে 7:30টার সময় আমি বাইরে মায়ের জন্য চা আনতে গেছি, তখন আমি শুনেছি এখানে কেউ সুইসাইড করেছে। তখন আমি মাকে ফোন করলাম, মা বললো আমি তো জানি না। তারপর আমি ভেতরে এসে আমি তখন দেখলাম যে অলরেডি পুলিশ তখন ওখানে ঢুকে গেছে। তাহলে আমরা কার কথা বিশ্বাস করবো? আর একটা মৃত্যু সারা পৃথিবীকে আপনাদের মুখে প্রতিবাদের ভাষা জুগিয়ে গেছিল। একটা মৃত্যু হঠাৎ করে সমস্ত মানুষকে মানবিক হতে শিখিয়েছিল। একটা মৃত্যু সমস্ত বাঙালিদের শিরদাঁড়া সোজা রেখে লড়াই করতে জানে, সেটা শিখিয়ে গেছিল। তো বন্ধুগণ, আমরা তো এখনো মেয়ের বিচার পাইনি, তাহলে আমরা লড়াইতেই থাকবো। পলতান প্রশ্ন করেছে আমি নাকি আমার মেয়ের মাই নই, পলতান ও দাদা। তো আমি বলি, আমার মেয়ে আছে, নেই আমি ভাবতেই পারি না। সমস্ত যারা এই প্রতিবাদ করছেন তাদের সবার মধ্যে আমার মেয়ে আছে। তো আমার মেয়ে কিন্তু পলতানকে দাদা হিসাবে মেনে নিতে পারত না, কারণ সে মিথ্যেবাদীকে কোনো প্রশ্রয় দিত না। পলতান জেল কেটেছে, সেটা আমার মেয়ের জন্য নয়। আর যদিও আমার সেই জন্যই জেল কেটে থাকে, সে জেল কেটেছে বলে সে আমার মেয়ের দাদা, সেই বিচার চায়। আর আমি মা হিসাবে নাকি মেয়ের বিচার চাই না। আবার কেউ কেউ বলছেন আমি নাকি মেয়ের মৃতদেহের উপরে রাজনীতি করছি। আমি তো আমার মেয়ের মৃতদেহটা দেখতেই পাইনি। এই যে নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি, সোমনাথ দে, এরা আমার মেয়েটাকে খুব দ্রুততার সঙ্গে বাড়িতে নিয়ে চলে এসেছিল। আর আমরা ছিলাম টালা থানায়। আমরা সেখানে জানাতে গেছিলাম যে আমরা মেয়ের দেহ দাহ করবো না। আজই করে মর্গের অভাব নেই, অনেক মর্গ আছে। কেন সেদিন রাখা হলো না আমার মেয়েকে? কেন রাত্রে পোস্টমর্টম করা হলো? কেউ নাকি একজন বলেছিল যে আমি ওর কাকা, যে রাত্রে যদি পোস্টমর্টম না করা হয় তো আমি রক্ত গঙ্গা বইয়ে দেবো। কার এত মাথা ব্যথা হলো? আমাদের তো কোনো তাড়া ছিল না। আমাদের একমাত্র মেয়ে চলে গেছে, আমাদের ঘরে ফেরারও কোনো তাড়া ছিল না। আমরা টালা থানায় গিয়ে বারবার এটাই বলছিলাম যে আমার মেয়েকে এখানে আনা হোক, আমরা সেকেন্ড পোস্টমর্টম চাই, তারপর কালকে দেখবো কি করবো। আমাদের কোনো কথাই সেখানে শোনা হলো না। পুলিশ আমাদের গাড়িতে আটকে রেখে দিল, আমাদের গাড়ির ড্রাইভারকে অন্য গাড়িতে পাঠিয়ে দিল। সেখানে সজল দা, অগ্নিমিত্রা
কর্তব্যবাসী সবাই ছিল। কর্তব্যবাসীদের সাথে আমাদের অনেক দিনের জানাশোনা। ও আমার মেয়ের পেশেন্টও ছিল এবং আমার মেয়ের যে বন্ধু তারও বন্ধু ছিল। তাই যাক, আমার মেয়ের সঙ্গেও জানাশোনা ছিল, আমাদের সঙ্গেও জানাশোনা ছিল। এখনো আমরা কিছু বলেই রাত্রেও যদি কর্তব্যকে ডাকি, কর্তব্য রাত্রেই চলে আসে। কিন্তু পলতান যে দাবিটা করছে, আপনাদের সবাই যারা আমার মেয়ের বিচার চান, তো পলতান কি ঠিক দাবি করছে? এটা আপনাদের ভাবার জন্য আমি বললাম, আপনারা ভেবে দেখবেন। আমি নাকি মা হিসাবে এসব করতেই পারি না, আমি নাকি ওর মাই নই। তো যে মেয়েটার আমার নেই পৃথিবীতে, এখানে অনেকেই চেনে হয়তো আমার মেয়েকে, কারণ এখানেও আমার মেয়ের একটা চেম্বার ছিল। হয়তো সেদিনই এসে বিকালে চেম্বারে পেশেন্ট দেখতো, অনেকেই চেনেন আমার মেয়েকে। আর এখানে আমার মেয়ে যখন স্কুলে পড়তো, এখানে পাশেই একটা বাড়িতে এসে কোচিং পড়তো। তার ইংলিশ পড়াতেন রূপা ম্যাডাম, তার কাছে পড়তো আমার মেয়ে। খুশি হয়েছিলেন খুবই যখন ডাক্তার চান্স পেয়েছিল। এমবিবিএস কমপ্লিট করেছে, সেখানে ডাক্তাররা এখন আমার বাড়িতে চলে আসে ছুটে। আজীবনে তার কোনো স্যার বা তার কোনো কলিগ কেউ আমাদের সঙ্গে দেখা করে না। সেই সুবিধায় কথা দেন, এই একটুখানি দূরেই তার বাড়ি বরানগরে। কোনোদিন তার জানার প্রয়োজন বোধ হয়নি যে আমরা দুটো মানুষ কেমন আছি। তার তত্ত্বাবধানেই কিন্তু আমার মেয়ে ছিল। আর স্বাস্থ্যমন্ত্রী কিভাবে আমার মেয়ের মৃত্যুর দায় এড়াবেন? স্বাস্থ্য দপ্তরেরই কর্মী ছিল আমার মেয়ে। আমার মেয়ের মৃত্যুর পরে যে দুর্নীতি বেরিয়েছিল, আমার মেয়ে নাকি সেই দুর্নীতি আগেই জেনেছিল। আমি জানি কিছু কিছু কথা মেয়ে আমাকে বলেছিল, কিন্তু তার উপর যে অত্যাচার হচ্ছে সেটা আমাকে কখনো বলেনি। তো স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায় ওনার থেকেই যায়। আমার মেয়ে কেন এরকম ঘটলো, সেটা একটা সুরক্ষিত জায়গায় ছিল। কে বিচার দিতে পারলো, কে বিচার দিতে পারলো না, সে প্রশ্নে না গিয়েই আমি বলবো স্বাস্থ্যমন্ত্রী তত্ত্বাবধানে স্বাস্থ্যমন্ত্রী আমার মেয়েকে সুরক্ষা দিতে পারেননি, তাই আমার মেয়ের মৃত্যু হয়েছে। তারপরে তিনি বলেছেন 8টার পরে মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না, ভাইয়েরা বোনেদের দেখভাল করবে। এসব ভাইয়েরা যদি বোনেদের দেখভাল করতে ডাক্তাররা হসপিটালে যায়, তাহলে পেশেন্টদের কি অবস্থা হবে? সেখানে পেশেন্টরা কি সেবা পাবে? ভাই আর বোন সুরক্ষা দিতে গিয়ে পেশেন্টদের সবাই অসুস্থ হয়ে মারা যাবে। তাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার হাল খুবই খারাপ। প্রত্যেকটা হসপিটাল, বড় বড় হসপিটালগুলো শুধু ঝা চকচকে দেওয়ালই রয়েছে, ভেতরে কিছু নেই। এত অক্সিমিটার, একটা প্রেশার মাপার যন্ত্র, সব ডাক্তারদের ক্যারি করতে হতো। আমার মেয়েগুলো সব বাড়ি থেকেই নিয়ে যেত। হেলথ ডিপার্টমেন্টে অক্সিমিটারটা খুব প্রয়োজনীয়, কিন্তু হসপিটাল ওটা দেয় না, ওটা ডাক্তারদেরই নিতে হয়। এসব অনেক